মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দেখতে দেখতে ডিসেম্বর মাস পড়েই গেল, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই তো বছর শেষ। তবে বছর শেষ হওয়ার আগে আপনাদের জন্য রয়েছে নতুন একটি বিশেষ চমক। অনেকেই জানেন পৌষ মাস পড়েছে, আর এই পৌষ মাসেই মা লক্ষ্মীর আগমন হয়, কারণ তিনি শান্তি, সুচিতা ও শুভ্রতার প্রতীক। তা সবাই জানেনই নিশ্চয়ই। আশা করছি আজকের গল্পটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। হঠাৎ সন্ধেতে পূর্বে আপনারা গুপ্তধনের গল্প শুনেছেন, তাই আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে গুপ্তধনের একটি রোমাঞ্চকর গল্প। আজ আপনি শুনবেন সঙ্গীতা চৌধুরীর কলমে অচলা গড়ের গুপ্তধন। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সঙ্গীতা চৌধুরী, প্রধান চরিত্রে প্রীতম এবং রৌনিক। শুরু হচ্ছে আজকের নিবেদন, অচলা গড়ের গুপ্তধন। বাংলাতে মাস্টার্স কমপ্লিট করার পর থেকেই সাগর নীল বিএড করার পাশাপাশি চুটিয়ে টিউশন শুরু করে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলে তার চাকরির পরীক্ষার প্রস্তুতি। 4 বছরের টিউশনিতেও তার সাফল্য রীতিমতো নজর কাড়া। উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে কলেজের স্টুডেন্ট পর্যন্ত পড়িয়ে চলেছে সে, আর তার কাছে পড়ে তার ছাত্রছাত্রীদের সফলতাও দেখা দিচ্ছে। সাগরের কাছে পড়েই আদিত্য বাংলা নিয়ে কলেজে প্রথম হয়েছে। আদিত্যর বান্ধবী তিতাসও অনার্সে বেশ ভালোই নাম্বার পেয়েছে। তারপর দুজনে সাগরের পরামর্শে কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এখন দুজনের ইউনিভার্সিটি প্রফেসরের কাছে পড়লেও ছুটি ছাটার দিন প্রায় তারা স্যারের কাছে চলে আসে। শহর কলকাতায় এখন হালকা শীতের আমেজ দেখা যাচ্ছে। গায়ে একটা হুডি জ্যাকেট পরে চর্যাপদের কবিতা আবৃত্তি করছিল সাগর নীল। ঠিক এমন সময় তার প্রিয় দুজন ছাত্র রাহুল আর তিতাস এসে হাজির। রাহুল আর তিতাসকে দেখে সাগর নীল হেসে বলে, আয়, আজ একসঙ্গে মানিক জোর আমরা বাড়িতে। কার মুখ দেখেছে উঠেছিলাম। মা, 2 কাপ কফি একটু বানিয়ে নিয়ে এসো তো। কিরে, স্ন্যাক্স চলবে তো? স্যার, আজ আপনার সঙ্গে গল্প করতে আসিনি, একটা জরুরি দরকার এসেছি। বল, কি ব্যাপার? দেখ, আমি তো বলেছিলাম মাস্টার্স আমি পড়াতে চাইছি না। এইচএস থেকে গ্র্যাজুয়েশন অবধি আমার ঠিক আছে, কিন্তু তোরা এই ক্ষণে ক্ষণে টিউশন পড়ানোর অনুরোধ নিয়ে আসিস কেন বলতো? সুবর্ণা ম্যাম তো ভালোই পড়ান, তাছাড়া উনি কলেজের প্রফেসর। তোদের যে কোথায় অসুবিধে তা আমি কিন্তু বুঝতে পারি না। স্যার, ম্যাম যে অসম্ভব ভালো পড়ান তাতে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু উনি বড্ড গম্ভীর। আপনার এই প্রাণখোলা আলোচনা, হাসি ঠাট্টাই আমরা ভীষণ মিস করি, কিন্তু আপনাকে বলে তো কোনো লাভ নেই। আপনি তো আমাদের পড়াতে শুরু করবেন না, আর তাই সেই ব্যর্থ প্রয়াস করতে আমরা আজ আসিনি। বলছিস? উফ, বাঁচলাম এই কথাটা শুনে। এবার বলে ফেল, কি আবদার?
আরে তিতাসের যে মুখে কোনো কথাই নেই, তুই কি মৌনব্রত নিয়েছিস নাকি রে? আরে বড্ড বেশি গৌরচন্দ্রিকা করছিস তোরা আজকে। বল তো কি ব্যাপার, শুনি তো আগে। এর মধ্যে সাগর নীলের মা 2 কাপ কফি আর অল্প কিছু স্ন্যাক্স দিয়ে গেল প্লেটে করে সাজিয়ে। মা ঘর থেকে বেরিয়ে যেতেই তিতাস কফির কাপটা হাতে নিয়ে আবদারের সুরে বলে, স্যার, আজ একটা নিমন্ত্রণ নিয়ে আপনার বাড়িতে এসেছি। আপনি কিন্তু না করতে পারবেন না। হ্যাঁ, সামনে না আমার সিটেট পরীক্ষা রয়েছে, আর এছাড়া পিএসসির ফর্ম ফিল আপ করতে হবে। এখন আমি কোথাও যেতে পারবো না। স্যার, আগে শুনুন না, দুদিনের ব্যাপার তো। স্যার, আপনি তো বলেন সবসময় পরীক্ষা পড়াশোনার মাঝে নিজেকে একটু ফ্রি করতে হয়, তাহলে হয়তো পড়াশোনাতে মনটা আরও ভালো করে বসে। হয়তো এই ইনভাইটটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার পরীক্ষাটা খুব ভালো হবে। যদিও আমরা জানি আপনি পরীক্ষা সবসময় ভালোই দেন, কিন্তু এইবার হয়তো আপনার ভাগ্যের গোড়াটাও খুলে যাবে। কথাটা খুব ভালো বললি আদিত্য। এখন যারা চাকরির লড়াইয়ে দৌড়চ্ছে তার প্রত্যেকেই অসম্ভব মেধাবী, কিন্তু দিন শেষে ভাগ্যের গোড়াতে এসে যেন সবাই ঘুরপাক খাচ্ছে। চাকরিটা এখন সোনার পাথর বাটের মতনই হয়ে গিয়েছে। বেশ, বল কিসের নিমন্ত্রণ? হ্যাঁ রে, বল না, চুপ করে রইলি কেন? স্যার, আসলে আমাদের বাড়িতে পৌষ মাসের যে লক্ষ্মী পুজো যেটা হয় না, সেটা খুব বড় করে হয়। আমি তো ছোট থেকেই দেখে আসছি। চেনা পরিচিত আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করা হয়। তাই তো আমি আপনাকেও নিমন্ত্রণ করতে চাইছি। গৃহলক্ষ্মী তো বাড়ির পুজো, ছোট করেই হয় জানি, হঠাৎ এরকম বড় সড়ো হয়ে কারণটা কি? আসলে আমার বড় দাদু রবীন্দ্র ঘোষাল, উনি ছিলেন জমিদার মহেন্দ্র নারায়ণ চৌধুরীর দেওয়ান। তো জমিদার বাড়িতে প্রতি বছরই ধুমধাম করে কোজাগরী লক্ষ্মী পুজো হতো। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল না। বলতে পারেন সেই পুজো দেখে দাদুও পৌষের এই গৃহে লক্ষ্মী পুজো একটু ধুমধাম করে করতেন। আমাদের বাড়িতে 4 খণ্ড লক্ষ্মী পুজো আছে: ভাদ্র, পৌষ, মাঘ আর চৈত্র। তবে এই 4 বারের মধ্যে এই পৌষ লক্ষ্মীর পুজোটাই যা একটু বড় করে করতেন দাদু। স্যার, আমাদের গ্রামের ঘোষাল বাড়ির মানে তিতাসদের বাড়ির এই পুজোর কিন্তু একটা বিশেষত্ব আছে। তাই? কেমন? এই পুজোতে একটা বিশেষত্ব হলো যে কাঠা, কড়ি, শাঁখ আর লক্ষ্মীর সাজগুলো দেখার মতো। আসলে দাদু এই জিনিসগুলো নিজে শিল্পীদের দিয়ে তৈরি করিয়েছিলেন। আপনি যদি একবার দেখেন না স্যার, তাহলে বুঝতে পারবেন অন্যান্য বাড়ির পুজোর থেকে আমাদের বাড়ির পুজোটা ঠিক কতটা আলাদা। লক্ষ্মীর সাজ থেকে শুরু করে কাঠাতে কি সুন্দর রং দিয়ে নকশা করা আছে। বেশ, তা নয় যাবো। পুজোটা কবে? ওই তো 9ই পৌষ, 25শে ডিসেম্বর হচ্ছে। আপনার টিউশন পড়ানো তো ছুটিই থাকবে, আর তার আগের 1-2 দিন যদি একটু আপনি অফ নিয়ে নেন, আমার বাড়ির গাড়ি আসবে, তাতে করেই তাহলে আমি, আপনি, রাহুল একসঙ্গে যাব। প্লিজ না করবেন না স্যার, প্লিজ। স্যার প্লিজ, আমরা তো আর এখন আপনার কাছে পড়ি না, একসঙ্গে হইহুল্লোড়ও করতে পারি না। এটা আমাদের একটা অনুরোধ বলতে পারেন। আপনি আমাদের গ্রামে গেলে তিতাসদের বাড়ির পুজোতে দেখা হবেই, আর তার পাশাপাশি আমার বাড়িটাও আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবো। মা তো গ্রামে গেলেই বলেন আপনার কথা। বুঝলাম। তোরা এত করে যখন বলছিস তখন আর না করি কি করে বল? তোরা দুজনেই যে আমার খুব স্নেহে। ঠিক আছে, আমি যাব, তবে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? দেখ, ওখানে তো তিতাসদের বাড়ি আছে, আবার আদিত্য তোরও বাড়ি ওই গ্রামে। আমি ওই বাড়িতে গেলে তিতাস স্বাভাবিকভাবেই পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়বে, তাই আদিত্য আমাকে তিতাসদের বাড়িতে ঢুকিয়ে নিজের বাড়িতে ঢুকে যাবে, এটা হবে না কিন্তু। এবার পুজো 2 দিন আদিত্যকে তাহলে আমার সঙ্গেই থাকতে হবে। হ্যাঁ, জানি যে গ্রামে গিয়ে নিজের বাড়িতে যাবে না, এটা কিরকম লাগে। আমি একেবারে যেতে মানা করছি না, তবে আমিও তো তোদের দুজনকে ছাড়া সেভাবে আর কাউকে চিনি না। তাই রাতে যদি তুই আমার সঙ্গেই থাকতিস তাহলে আমি স্বচ্ছন্দ বোধ করতাম আর কি। সত্যি আপনি যাবেন স্যার? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি মাকে বলে দেবো সন্ধ্যের দিকে বা দুপুরের দিকে বাড়িতে চলে যাব, কিন্তু রাতে আপনার সাথেই শোবো। মা আপত্তি করবেন না? হ্যাঁ স্যার, আমিও বাড়িতে বলে আপনার সাথে আদিত্য থাকার ব্যবস্থা করে দেব। আমি খুব খুশি হয়েছি স্যার আপনি যাবেন শুনে, আর আমার বাড়ির লোক শুনলে তো আরও খুশি হবে।
তাদেরকে আপনার অনেক নাম করি কি না। গ্রাম থেকে যখন আমরা এখানে এসেছিলাম 11-এ ভর্তি হওয়ার জন্য, সেই থেকে আপনি আমাদের কত সাহায্য করেছেন। না হলে শহরে আমাদের আর কেই বা আছে। থাক থাক, অনেক হয়েছে। আচ্ছা, তবে তোদের বাড়িটা যে গ্রামে, সেই গ্রামটার নাম কি জানো? আর এখান থেকে গাড়িতে করে ঠিক কতক্ষণ লাগবে? অচলাগড়। আর গাড়িতে করে যেতে সময় লাগবে ওই ঘন্টা 3-এর মতো। বেশ, তবে আমি কিন্তু 23 তারিখ পুড়িয়ে তারপর যাব। যদি বিকেলের দিকে এখান থেকে রওনা দেওয়া যায় তাহলে রাতের আগে নিশ্চয় পৌঁছে যাব। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি আমাদের ড্রাইভার জেঠুকে সেইভাবেই বলে দেব। 23 তারিখ যাওয়া হবে, 24 তারিখ আপনাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো, 25 তারিখ তো পুজোই, 26 তারিখ আপনাকে আর আটকাবো না, ড্রাইভার জেঠুকে বলে পাঠিয়ে দেব। আর আদিত্য তো আপনার সঙ্গেই আসবে। তাহলে আমরা এখন আসি স্যার। বেশ, আয়। এরপর যথারীতি 23 তারিখ সাগর নীল, আদিত্য আর তিতাস গাড়ি করে বেরিয়ে পড়ল তিতাসের গ্রাম অচলাগড়ের উদ্দেশ্যে। গাড়ির মধ্যে সাগর নীল ড্রাইভার জেঠুকে জিজ্ঞাসা করল, জেঠু, এই যে পুজোটা, এটা তো অনেক বছর আগের, তাই না? হ্যাঁ, ওই তিতাসের বড় দাদু মানে কর্তার আমলেই এই পুজোর ধুমধাম শুরু। তখন আমার দাদুরা এই বাড়ির গাড়ি চালাতো। আমি শুনেছিলাম তার আগে এই পুজোটা আর 5টা বাড়ির মতো খুব সাধারণভাবেই হতো, কিন্তু কর্তাই এই পুজোটা বড় করে শুরু করে। সবাই বলে জমিদার বাড়ির জমিদার মশাইয়ের কথা শুনেই তিনি এমনটা করেছেন। আবার কেউ কেউ বলে উনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নাদেশের কথাটা তো শুনুন, এখনই শুনুন। এই স্বপ্নাদেশের থিওরিটা কোথা থেকে এলো? আসলে কর্তা তো এত আলপনার দিকে কখনো তাকিয়ে দেখতেন না। গায়ের মেয়েরা কত আলপনা দিত উনি কখনো দেখেননি। এমনকি কর্তা আঁকতে পারেন বলেও কখনো শুনি। অথচ সেই মানুষটাই রাত বিরিতি বদলে গেল। পুজোর মা লক্ষ্মীর কেমন সাজ হবে, মায়ের কড়ি কেমন হবে, কাঠার কেমন নকশা হবে, সবটুকু উনি ঠিক করে ফেলবেন। তারপর সেই অনুযায়ী শিল্পীরা সব তৈরি করেছিল। কাঠাতে রং তুলি দিয়ে আলপনা আঁকলো। আমার দাদু বলতেন আলপনার নকশা কর্তা এমন ভাবে নির্দেশ দিতেন যেন চোখ বুজে বুজে তিনি ভেবে নিতেন। সেই সব দেখেই আমার দাদু ভেবেছিলেন এই সব দেবীর স্বপ্নাদেশ। তাছাড়া সে সময় কর্তা কেমন ভাবের ঘরে থাকতেন এমন ঘটনা অনেকেই দেখেছেন। আমার দাদু বাবাদের মুখে গল্প শুনেছি সব। আচ্ছা তিতাস, অনেকক্ষণ ধরে শুনছি যে কুড়িতে নকশা, কাঠাতে নকশা। তোর বাড়িরই তো পুজো, তোর কাছে কি কোনো ছবি আছে এইসব জিনিসের? সাগর নীলের মুখ থেকে এইসব কথা শুনে তিতাস নিজের মোবাইল ফোনের গ্যালারিটা খুঁজে দেখল। তারপর বেশ কিছুক্ষণ খোঁজার পর ফোনটা সাগর নীলকে ফেরত দিয়ে বলল, স্যার, এবার পরপর দেখতে দেখতে যান, ছবিগুলো পেয়ে যাবেন। কড়ি কাঠের নকশাগুলো দেখে সাগর নীল বেশ অবাক হলো। লাল রঙের মধ্যে সাদা তুলি দিয়ে নিখুঁত আলপনা করা। এক নজর দেখলেই এই তুলির টান আর নকশার প্রশংসা না করে পারা যায় না। তবে সাগর নীল নকশাগুলো দেখতে দেখতে একটু অন্যমনস্ক হয়ে গেল। তারপর পাশে বসে থাকা আদিত্যকে ফোনটা দিয়ে বলল, নকশাগুলো দেখ, খুব অদ্ভুত, তাই না? হ্যাঁ, নকশাগুলো কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ অভিনব। এর পরের রাস্তাটা সাগর নীল আর কোনো কথা বলেনি, কারণ তিতাস একটা রবীন্দ্রসঙ্গীত চালিয়েছিল। সেই গানের কথা শুনতে শুনতেই সাগর নীলের চোখটা বুজে আসে। আর আদিত্য মোবাইলে বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করছিল, সে সেই নিয়ে মশগুল হয়ে যায়। তিতাস বাকি রাস্তাটা গান গুনগুন করতে করতে আর চারিদিক দেখতে দেখতে চলে যায়। একসময় গাড়ি এসে পৌঁছায় গন্তব্যে অচলাগড় গ্রামে। তখন তিতাস স্যারদের ডাকে, স্যার উঠুন,
আদিত্য নাম, আমার বাড়ি চলে এসেছে। জেঠু, লাগেজগুলো একটু নামিয়ে দাও প্লিজ। সাগর নীল ঘুম ভাঙা চোখে তিতাসদের বাড়িটা দেখে অবাক হয়ে যায়। জমিদারের দেওয়ান হলেও তিতাসদের বাড়িটা জমিদার বাড়ির থেকে কিছু কম নয়। গ্রামে ঘরে এরকম 3 তলা পাকা বাড়ি সচরাচর নজরে পড়ে না। বাড়ির সামনে বেশ কিছুটা জুড়ে রয়েছে বাগান। সেই বাগান পেরিয়ে বাড়িতে ঢুকতে হয়। বাড়িতে ঢোকার সময় তিতাসের বাবা আর মা হাসি মুখে আহ্বান জানায় তাদের। তিতাসের বাবা বলেন, আরে আসুন আসুন। হ্যাঁ রে তিতাস, এই দুজন আর কোনো ম্যাডামের আসার কথা ছিল যে। কোনো ম্যাডামের কথা শুনে সাগর নীল বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোন ম্যাডামের কথা বলছিস তিতাস? মধুছন্দা ম্যাম। আসলে ম্যাম তো হিস্ট্রির প্রফেসর। কোনো একটা আর্টিকেল থেকে তিনি অচলাগড় আর অচলাগড়ের জমিদার মহেন্দ্রনারায়ণ চৌধুরীর সম্পর্কে পড়ে ভীষণ উৎসাহী হয়ে আমাকে একবার জিজ্ঞাসা করেছিলেন, তোমার বাড়ি তো অচলাগড়েই, তুমি মহেন্দ্রনারায়ণ চৌধুরী সম্পর্কে জানো? কি যে বলেন ম্যাম, মহেন্দ্রনারায়ণ চৌধুরীর দেওয়ান ছিলেন আমার বড় দাদু। ওনার কথা জানবো না কেন? ওনার জমিদারির কথা, ওনার প্রজাপ্রীতির কথা মোটামুটি আমরা সবই জানি। জমিদার বাড়ির রীতি প্রথা দেখেই তো আমার বড় দাদুও সেই সময় লক্ষ্মী পুজো শুরু করেন ধুমধাম করে। শোনা যায় সেই পুজোর সময় জমিদার মশাই নাকি স্বয়ং উপস্থিত ছিলেন। তারপর? সেদিন এই কথাটা শুনে ম্যাম ভীষণ রকম উৎসাহী হয়ে ওঠেন। তার চোখ মুখ দেখে আমি সেটা বুঝতে পারি। স্বাভাবিকভাবেই তাই এই পুজোর জন্য তাকেও বলি। পুজোর কথা শুনে তিনি প্রথমে রাজি হন, কিন্তু পরে জানান, "আহ, কিছু মনে করো না তিতাস, তোমাদের বাড়ির পুজোতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, তবে আমার একটা বিশেষ সেমিনার আছে, তাই এবার যাওয়া হচ্ছে না। আমি পরের বার যাব, কেমন?" আচ্ছা আচ্ছা, বুঝলাম। উনি এলে ভালোই হতো, পরিচিত একজনকে পাশে পাওয়া যেত। তবে সেমিনার থাকলে আর কি বা করবে? সেদিন ঘোষাল বাড়িতে রাতের খাওয়া দাওয়া সেরে তিতাসের বাবা সাগর নীল আর আদিত্যকে দোতলার ঘর অব্দি পৌঁছে দিতে দিতে বললেন, এত বড় বাড়ি আর আমার সন্তান বলতে ওই গৌরব আর তিতাস, মাঝে মধ্যে চিনতে হয়। ওরা দুজন মিলে এই সব কিছু সামলাতে পারলেই হয়। তিতাস তো আবার পড়াশোনা করে, শহরে চাকরি করে ফ্ল্যাট কিনতে চায়। শহরে ফ্ল্যাট কিনলে ও কি গ্রামের বাড়িতে আসবে? আপনি চিন্তা করবেন না, তিতাস ওরকম মেয়ে না। আচ্ছা, আপনার ছেলে মানে গৌরবদার সঙ্গে তো আলাপ হলো না এখনো? কাল বাদে পরশু পুজো তো, ছেলেটাই সবকিছু করছে। ছেলেটা একদম যোগ্য হয়ে উঠেছে। এবার ভাবছি ঘরোয়া কোনো মেয়ে দেখে বিয়েটা দিয়ে দেব। শুনেছেন তো, আইন নিয়ে পড়াশোনা করার পর একটা নিজস্ব চেম্বারও আছে ওর। ইনকাম পত্তিও মন্দ নয়, শুধু একটা রাগ চটা একটু। ওই যা, যাই হোক, ঘরে চলে এসেছি। নতুন বাড়ি, নতুন জায়গা। যদি রাত্রে কোনো রকম অসুবিধা হয় একটা ফোন করে নেবেন। যদিও খাটের পাশে জল থেকে শুরু করে জোয়ান সবকিছুই রাখা আছে, তবুও বলা থাকলো। তাছাড়া আদিত্য আমাদের এই গ্রামেরই ছেলে, ও তো আছেই। তবুও বলা থাকলো, রাত অনেক হলো, এবার শুয়ে পড়ুন। একটা কথা বলবো কাকু? আপনি এসে থেকে দেখছি আপনি আমাকে আপনি আগে করে যাচ্ছেন। আমি তো আপনার ছেলের বয়সী, তুমি করে বলতে কোনো দোষ নেই। বরং আপনি তুমি করে বললেই আমি একটু বেশি খুশি হব। তোমার বয়স বেশি যে নয় তা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তুমি হলে তিতাসের স্যার। শিক্ষক পদটার একটা সম্মান আছে কিনা? আমার বাবা বলতেন, আমরা যা কিছু শিক্ষা লাভ করি তা শিক্ষকের থেকেই লাভ করি। তাই গুরু দক্ষিণা তার জন্য যথেষ্ট নয়। গুরু দক্ষিণার অতিরিক্ত তাকে যা দেওয়া হয় তা হলো সম্মান। সেই থেকেই কোনো শিক্ষক আমার থেকে বয়সে ছোট হলেও আমি তাকে আপনি করেই আজ্ঞা করি।
ছেলে মেয়েদেরকেও এইভাবেই বড় করেছি। তবে আমার স্ত্রী তো তোমাকে তুমি তুমি করেই কথা বললো। বেশ, তুমি যখন বলছো তাহলে না হয় তুমি করেই বলবো। শুয়ে পড়ো তাহলে। সেই রাতে আর বিশেষ কথা হলো না। গভীর রাতে একবার জল খাওয়ার জন্য সাগরনীল উঠেছিল। তখন তার নজর পড়ে জানালার দিকে। সে দেখতে পায় জানালা দিয়ে ঘোষাল বাড়ির বাইরে কালো মুখোশ পরা দুটো লোক এই বাড়ির দিকে তাকিয়ে আছে। সাগরনীল টেবিলে রাখা টর্চটা সেদিকে তাক করতেই লোক দুটোর মুখে আলো গিয়ে পড়ল, আর নিমেষের মধ্যে লোক দুটো উধাও হয়ে গেল। সাগরনীল বিড়বিড় করতে থাকলো, বিষয়টা ঠিক সুবিধার ঠেকছে না। এখানে কিছু একটা হচ্ছে যেটা ঠিক ধরতে পারছি না। না হলে পুজোর আগে বাড়িতে মানুষ কেন এইভাবে নজর রাখবে? তবে কি চোর ডাকাত? না, রাত অনেক হলো। হ্যাঁ, পরে বিষয়টা নিয়ে ভাবা যাবে। সে রাতে সাগরনীল ঘুমিয়ে পড়ে। কিন্তু তার পরদিন ভোর 7টা বাজতে না বাজতেই ঘরের বাইরে তিতাসের বাবার আওয়াজ শুনে ধর্মর করে ওঠে আদিত্য। স্যার, স্যার উঠুন, কাকু আমাদের ডাকতে এসেছেন। কটা বাজলো? সবে তো 7টা। যা গিয়ে গেটটা খোল, হয়তো চা খাওয়ার জন্য ডাকতে পারে। এই গ্রামে ঘরে তো একটু সকাল হলেই সবাই উঠে পড়ে। আদিত্য গেটটা খুলতেই বিপর্যস্ত অবস্থায় দেখতে পায় তিতাসের বাবা ও তিতাসকে। তিতাসের বাবা ঘরে ঢুকে ঝড়ের গতিতে বলতে শুরু করেন, সাগরনীল, খুব বড় বিপদ হয়ে গেছে। আগামীকাল পুজো, অথচ লক্ষ্মীর কাঠা কড়ি শাক কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে আমাদের বাড়িতে নতুন কেনার নিয়মও নেই। দাদু বলে গিয়েছিলেন লক্ষ্মীর এই সাজ দিয়েই পুজো হবে। এই অবস্থায় যে কি করব কিছুই বুঝতে পারছি না। নতুন সাজ কেনার যদি নিয়ম না থাকে, আগের সাজ দিয়ে পুজো করার নিয়ম যদি থাকে, তবে সেক্ষেত্রে তো পুজো বন্ধ করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। বাড়ির গৃহলক্ষ্মীর পুজো মা বন্ধ করতে চান না, আর বাবা নতুন সাজ কিনতে চাইছে না। আচ্ছা, একটা কথা বলুন তো কাকু, আপনার দাদু এই লক্ষ্মীর সাজ, কাঠা কড়ি সব নতুন কিনে এনে এরকম রং করিয়ে নকশা করিয়েছিলেন, কিন্তু তার আগে তো পুরনো লক্ষ্মীর সাজ ছিল। তাহলে এ বাড়িতে লক্ষ্মীর সাজ কেনার রীতি নিশ্চয়ই রয়েছে। তাহলে উনি এটা কেন বললেন যে এই লক্ষ্মীর সাজ ছাড়া পুজো হবে না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আসলে দাদু যেবার নতুন লক্ষ্মীর সাজ কিনে আনেন, সেবার থেকেই তো দেবীকে অন্ন ভোগ দেওয়া শুরু হয়। তাই পুরনো সব কিছু দোকানে দিয়ে তার বিনিময়ে আর কিছু অর্থ দিয়ে তিনি নতুন জিনিস কিনে এনেছিলেন। তাই হয়তো এরকম নিয়ম চালু করে গিয়েছেন। আমি ঠিক বলতে পারবো না। না কাকু, আগেকার দিনের মানুষেরা ভীষণ বিচক্ষণ ছিলেন। তারা যা কিছু বলতেন বা করতেন সবই ভাবনা চিন্তা করে তারপরে করতেন। আমার মনে হয় এর পেছনে আরো কিছু কারণ আছে বা ছিল। আচ্ছা, কাঠাতে যে নকশাটা ছিল সেটা কোনোদিনও ভালো করে লক্ষ্য করেননি? না তো। তবে নকশাটা খুব অদ্ভুত ছিল। এমন নকশা সচরাচর চোখে পড়ে না। আমার ছেলে বলতো, বাবা এই জিনিস খুব যত্ন করে রাখবে। বই পাগল ছেলে আমার লক্ষ্মীর সাজগুলোকে পর্যন্ত যত্ন করে লকারে রেখে দিত। পুজোর 2 দিন আগেই বার করতো। তবে পুজোর 2 দিন আগে বার করলে কি হবে, সব সময় সতর্ক দৃষ্টি রাখতো। পুজোর সময় তাই সে বাড়ি থেকে কখনো বেরোতো না। এই কালকেই দেখলাম সন্ধেবেলা একটা গুরুত্বপূর্ণ ফোন পেয়ে বেরিয়ে গেল। রাতে আর ফিরলো না। ফোনে শুধু একটা মেসেজ করে দিল, সকালে ফিরছি। সকাল হয়ে যেতেও ফেরার সময় নেই। জানি না ফিরলে ওকে কি বলবো। আপনি ফোন করেছিলেন আপনার ছেলেকে? না, ফোন করা হয়নি। ও মেসেজ করে লিখেছিল, একটা জরুরি কাজে আটকে গেছি, কাল সকালে ফিরছি। আমি ভাবলাম কোনো কেসের জন্য হয়তো ব্যস্ত আছে। একবার ফোন করে দেখুন তো। সাগরনীলের কথা শুনে
তিতাসের বাবা ফোন লাগায় ছেলেকে। অন্যদিকে তিতাসের দাদা গৌরব তখন একটা তালাবন্ধ গুদাম ঘরে অচেতন হয়ে পড়ে আছে। তার হাত দুটো শক্ত করে একটা চেয়ারের সঙ্গে বাঁধা। ফোনের রিংটনটা এই সময় দূরে বেজে উঠল। গৌরব আস্তে আস্তে চোখ মেলে তাকালো, কিন্তু তার শরীরে ক্ষমতা নেই যে সে নিজেকে বন্ধন মুক্ত করে ছুটে গিয়ে ফোনটা ধরে। শুধু বিড়বিড় করতে থাকলো, জল জল। ঠিক সেই সময় কালো মুখোশ পরা একজন লোক এসে তাকে জল দিল। জলটা খেয়ে নিয়ে গৌরব জিজ্ঞাসা করল, তোমরা কেন আমাকে ধরে রেখেছো? কি চাও তোমরা? তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি যদি আমাদের কথা মতো চলো তাহলে তোমাকে ছেড়ে দেবো, না হলে এই গ্রামের নীল গঙ্গায় তোমাকে কুচি কুচি করে কেটে ভাসিয়ে দেবো। আমাকে ভয় দেখাচ্ছ কেন? ভয় ডর আমার নেই। ভয় থাকলে আমি আইনজীবীর পেশায় আসতাম না। কি 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 চাও তোমরা? বেশি কথা বলো না খোকা, সময় মতো সব জানতে পারবে। আসল জিনিস এলে তোমার কাছে নিয়ে আসা হবে। ওদিকে 2-3বার ফোন বেজে গেলেও গৌরব ফোন ধরছে না দেখে তিতাসের বাবা হতাশ গলায় বলেন, ছেলেটা ফোন ধরছে না, এমনটা তো করে না। তিতাস, দরজাটা লাগিয়ে আয়। আমি এখন এমন কিছু কথা বলবো যা আমি চাই না যে আর 5 কান হোক। তিতাস দরজাটা লাগিয়ে এলে সাগর নীল বলতে শুরু করে, কাকু, আপনার বাড়িতে যে লক্ষ্মীর সাজ রয়েছে তা কোনো সাধারণ জিনিস নয়। এই প্রত্যেকটা কাঠা, কড়ি আর এই শাঁখের মধ্যে এক নকশার আকারে ধাঁধা কিছু চিহ্ন এবং মানচিত্র লেখা রয়েছে। নকশার মধ্যে লেখা, তার মানে ক্যালিগ্রাফি? রাইট। আমি যতদূর পড়েছি অবনীন্দ্রনাথ ঠাকুর এরকমভাবে নকশার মধ্যে লেখা লিখতেন। এত বছর ধরে জিনিসগুলো কাছ থেকে দেখেছি, কখনো সেভাবে বুঝতে পারিনি। আর আপনি শুধু মোবাইলের ছবি একটু জুম করে দেখি। স্যার, সত্যিই আপনি জিনিয়াস। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের ধাঁধা আর কিসের মানচিত্র? আমাদের তো কোনো পারিবারিক সম্পত্তিও নেই। আমার দাদুর এক ছেলে ছিল, সে হলো আমার বাবা, আর আমিও আমার বাবারই একটাই ছেলে। ভাই ছিল আমার, মাথা গেছে। আর আমার তো এই দুটোই সন্তান। এখানে লুকোচুরির কি আছে? আমার যেটা মনে হয় সেটা হলো জমিদারি ঘরানার এমন কিছু উপহার আছে যা আপনার দাদু জমিদারের পরামর্শে সযত্নে জমিয়ে রেখেছেন এই অচলা গড়ে। কিন্তু কেন আপনার বাবাকে বা আপনাদেরকে সবটা বলে জাননি সেটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি শুনেছিলাম একবার দাদুর মেধা ও সত্তায় খুশি হয়ে জমিদার মশাই তাকে কিছু উপহার দিয়ে গিয়েছিলেন। জমিদারের থেকে উপহার হিসাবে পাওয়ার কারণে দাদু সেগুলি খুব যত্নে রেখে দিয়ে গেছিলেন। তিনি কখনো চাননি বাড়ির কেউ কোনোদিন কোনোভাবে অভাবে পড়ে সেই জিনিসগুলো বিক্রি করে দিই। আসলে দেশের মূল্যবান জিনিস সবই তো বাইরের দেশে বিক্রি হয়ে যায়, কিছু কিছু আবার পাচার হয়ে যায়। তাই দাদু সেগুলো যত্নে করে রেখে দিয়েছিলেন। তবে মৃত্যুর আগে উনি আমার বাবাকে বলে গিয়েছিলেন, কিছু খাজানা রেখে যাচ্ছে, কিন্তু হদিস দিয়ে যাব না। যদি খুঁজে পেতে চাস তাহলে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করিস, মাই পথ দেখিয়ে দেবেন। এখন বুঝতে পারছি আসলে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা বোঝাতেই দাদু বলতে চেয়েছিলেন লক্ষ্মীর সাজগুলো ভালো করে লক্ষ্য করতে। বাবা বা আমরা কেউই সেটা বুঝতে পারিনি। আপনি বা আপনার বাবা বুঝতে পারেননি ঠিকই, কিন্তু আপনার ছেলে কিন্তু সবই বুঝতে পেরেছিল। লক্ষ্মীর সাজের মধ্যে থাকা নকশাগুলো যে আসলে ক্যালিগ্রাফি সেটা সে ধরে ফেলেছিল।
হয়তো ক্যালিগ্রাফির মধ্যে থাকা মানচিত্র এবং ধাঁধা সেগুলোকেও সে ডিকোড করতে পেরেছিল। আমার অনুমান যদি ভুল না হয়ে থাকে, কালকে আপনার ছেলেকে কোনো জরুরি দরকারে কথা বলে বাইরে ডেকে অপহরণ করা হয়েছে, আর সেই সুযোগেই গত রাত্রে বাড়িতে চুরি হয়েছে। কি বলছেন? অপহরণ? গৌরব ঠিক আছে তো? আপনি চিন্তা করবেন না, আপনার সঙ্গে কথা বলার আগেই আমি আমার এক পুলিশ বন্ধুকে আপনার ছেলের নাম্বারটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই লোকেশন ট্র্যাক হয়ে যাবে, আর আপনার ছেলেকেও আমরা পেয়ে যাব। যারা ওকে অপহরণ করেছে তারা ওকে খুন করবে না, মুক্তিপণের দাবিও করবে না, কারণ তাদের একটাই উদ্দেশ্য, ধাঁধাগুলোকে ডিকোড করা। আর সেখানেই আমার চিন্তা, আপনার ছেলে যেমন, ও কখনোই অপহরণকারীদের সাহায্য করবে না, তাতে হয়তো ওর ক্ষতি হতে পারে। তবে প্রাণ ভয় নেই, এটুকু আমি বলতে পারি। এত দূর একটানা বলে থামল সাগর নীল। আদিত্য অবাক হয়ে এতক্ষণ সব শুনছিল। এবার জিজ্ঞাসা করল, স্যার, আপনি এত কিছু কি করে বুঝলেন? বোঝার কথা হয়তো ছিল না, কিন্তু দেবী লক্ষ্মীর কৃপাতেই হয়তো বুঝেছি। নয়তো সচরাচর রাত্রে আমার ঘুম ভাঙে না, কিন্তু কাল রাত্রে ঘুম ভেঙেছিল একটা শব্দে। তারপর দেখতে পাই দুটো মানুষ বাড়ির বাইরে থেকে এই বাড়ির দিকে উঁকি ঝুঁকি মারছে। আমি টর্চের আলো দেখাতেই তারা পালিয়ে যায়। তখন সন্দেহ হয়েছিল। এছাড়া গতকাল গাড়িতে আসবার সময় তিতাস যখন ওর ফোন থেকে লক্ষ্মীর সাজের ছবিগুলো দেখালো, আমি সেগুলো নিজের ফোনে নিয়ে তারপর গোটা রাস্তাটা চোখ বন্ধ করে ভাবতে থাকি। এরপর হঠাৎই ওই নকশার ভেতরে থাকা লেখাগুলো যেন আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আমি বুঝতে পারি কাঠাতে দেখা নকশা আসলে ধাঁধা, আর শাঁখের মধ্যে নকশা করে যেটা আছে সেটা যে একটা ম্যাপ, সেটাও বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। তখন কিন্তু বলিনি, ভেবেছিলাম এই বাড়িতে এসে সবাইকে বলবো, কিন্তু তার মধ্যেই যে এত কিছু ঘটে যাবে তা আমি বুঝতে পারি। সরি রে তিতাস, আমার হয়তো রাস্তাতেই তোকে সব বলে দেওয়া উচিত ছিল। স্যার, এভাবে বলবেন না। কিন্তু আমার অবাক লাগছে, দাদা সবটা বুঝতে পেরেও কাউকে কিছু বলেনি কেন? উনি একজন আইনজীবী মানুষ, উনি জানতেন এই বিষয়গুলো। বেশি মানুষ জানলে কথায় কথায় কখনো না কখনো বাইরে প্রচার হয়ে যাবে, তাতে এ বাড়ির মানুষগুলোর ঝুঁকি বাড়বে, বই কমবে না। তাছাড়া পারিবারিক ঐতিহ্যপূর্ণ সম্পত্তি, সেগুলোকে উনি হাত ছাড়া করতে একেবারেই চাননি। নিশ্চিন্ত ছিলেন যে লক্ষ্যের সাজগুলো তাদের বাড়ির মধ্যে থাকলেই গুপ্তধর অবধি পৌঁছানোর ধাঁধা এ বাড়ির মধ্যেই থাকবে, তাই আর কাউকে বিশেষভাবে বলেন। গৌরবের বুদ্ধিমত্তার কিন্তু প্রশংসা করতে হয়। আচ্ছা, শাঁখের গায়ে যে নকশাটা ছিল সেটা একটা ম্যাপ, তা তো বুঝলাম, কিন্তু কাঠাতে যে ধাঁধাটা আছে সেটা কি? ধাঁধাটা আমি বুঝতে পেরেছি, তবে ধাঁধাটা যে কোন জায়গাতে বোঝাচ্ছে সেটা আমি বুঝতে পারি। বলছি শোনো। হেঁটে হেঁটে যতদূর চোখ যায়, সেইখানে গড়ালেই শোয়া যায়। তার মাঝে আছে মেলে না খুঁটিতে, অচলার গড় আর শাঁখের পানিতে। অচলাগড় মানে তো এখানকার কথাই বলা হচ্ছে, কিন্তু অচলাগড়ের কোথায় গুপ্তধন আছে তা শাঁখেতেই ম্যাপ করে আঁকা আছে কি, তাই তো? হ্যাঁ কাকু, অদ্ভুতভাবে শাঁখের মধ্যে একটা অদ্ভুত নকশা কাটা আছে, খুব ভালোভাবে দেখলে বোঝা যায়। সেটা একটা চামড়ের চিহ্ন। এখন এই চামড় চিহ্ন দিয়ে ঠিক কি বোঝাতে চাইছেন বুঝতে পারছি না। পুরো গ্রামটা তো আমার দেখানো হয় যে আমি অনুমান করতে পারবো। হেঁটে হেঁটে যত দূর চোখ যায় সেইখানে গড়ালেই শোয়া যায়, এর মানে কি? এই প্রথম দুটো লাইনের অর্থ বোঝা যাচ্ছে না, এরকম ধোঁয়াশা হয়ে আছে। তবে আপনারা সাহায্য করলে হয়তো আমি বুঝতে পারবো। কথার মধ্যেই সাগর নীলের ফোনে একটা মেসেজ এলো। সাগর নীল মেসেজটা দেখে হাসি মুখে বলল, কাকু, ভালো খবর আছে। মোবাইলের লোকেশন জানা গিয়েছে, আমার বন্ধু তার পুলিশ ফোর্স নিয়ে সেখানে যাচ্ছে। আমরা কি যাবো? পুলিশ যথেষ্ট সতর্কতার সাথে এই কাজটা করছে। আমরা গেলে যারা দুষ্কৃতী তাদের নজরে আমরাও পড়ে যেতে পারি। কি দরকার শুধু শুধু? তাছাড়া আমি তো বললাম, আপনার ছেলের ওরা কোনো ক্ষতি করবে না। কিছুক্ষণের মধ্যেই আপনার ছেলে আপনার কাছে চলে আসবে। অন্যদিকে কালো মুখোশ পরা লোকটা গৌরবের কাছে লক্ষ্মীর সাজ
ও কাঠাগুলো নিয়ে গিয়ে বলে, ওই চোখ মেলে থাকা। গৌরব চোখের সামনে তার বাড়ির পুজোর সমস্ত জিনিস দেখে রেগে যায়। এই দুষ্কৃতির উদ্দেশ্য বুঝতে তার বাকি থাকে না। ঠান্ডা মাথায় সে না জানার ভান করে এদেরকে জিজ্ঞাসা করে, এগুলো কি? এগুলো তো দেখে মনে হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী পুজোর সাজ। তোমরা কি চাইছো বাড়ির পুজোটা বন্ধ হয়ে যাক? এইসব কেন করছো আমি তো কিছু বুঝতে পারছি না। আর কত ন্যাকা বোকা সাজবে জাদু? কি ভাবছো তোমাকে লক্ষ্য না করে আমরা এমনি এমনি তুলে এনেছি বাড়ির একমাত্র বংশ প্রদীপ? এত পড়াশোনা করেছো, পুজোর সময় বাড়িতে গদের আটার মতো লেগে থাকো, আর এই সমস্ত জিনিসগুলো পুজোর দিন ছাড়া একেবারে ব্যাংকের লকারে রেখে দেওয়া হয়। আর তুমি কিছুই জানো না? হ্যাঁ, আসলে পারিবারিক জিনিস আমার বড় দাদু অনেক শখ করে তৈরি করিয়েছিলেন। এগুলো অনেক পুরনো, এগুলোর একটা ঐতিহাসিক দাম আছে, তাই ওইসব গাল গল্প তুমি অন্যজনকে শোনাবে। এর মধ্যে যে কিছু সংকেত আছে সেটা আমরা জানি। সেই সংকেত ভেদ করে যে গুপ্তধন কাছে পাওয়া যাবে তাও আমরা জানি, কিন্তু সেই সংকেতটা আমরা জানি না। সেটা আমাদের বলো। তোমরা কি সব কথা বলছো? বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি তো ভেবেছিলাম সামনে যে কেসটা কোর্টে উঠবে তার জন্য তোমরা আমাকে ধরে এনেছো, কিন্তু এইসব সাধারণ পারিবারিক পুজোর জন্য তোমরা ধরে এনেছো, মানে এইসব তো আমি ভাবতেই পারি না। গৌরব যখন এভাবে ইনিয়ে বিনিয়ে কথা বলে অপহরণকারীকে ভুলিয়ে রাখছিল, ঠিক সেই সময় আরও দুজন দুষ্কৃতী মুখোশ পরে সেই ঘরে এসে হাজির হয়। গৌরব আবছা আলোয় দেখার চেষ্টা করে, কিন্তু তাদের মুখ বা চেহারার কোনো অংশই দেখা যায় না। আগন্তুক অপর দুই দুষ্কৃতীর মধ্যে একজন বলে ওঠে, এই অনেকক্ষণ ধরে তোর ভনিতা শুনছি, আর কেন শুধু শুধু সময় নষ্ট করছিস? কেউ তোকে বাঁচাতে আসবে না। আর তোর বাবার মাথায় এত বুদ্ধি নেই যে আমরা মেসেজ করে লিখে দেওয়ার পরেও তিনি ভাবতে বসবেন এই মেসেজ ছেলে পাঠায়নি, অন্য কেউ পাঠিয়েছে। কিসের মেসেজ? কাল রাত্রেই তোর ফোন থেকে তোর বাবাকে মেসেজ করে দেওয়া হয়েছে যে তুই একটা কেসে ব্যস্ত আছিস, তোর বাবা যেন তোকে বিরক্ত না করে। তুই ঠিক আজ সকালে পৌঁছে যাবি। হ্যাঁ, তোকে সকালে পৌঁছানোর জন্য কাল রাত্রে তোর বাড়ি থেকেই সমস্ত জিনিস চুরি করা হয়েছে। এখন ভালো ভালো বলে দে, আমরা শুধু গুপ্তধন নিয়ে তোকে বাড়ি ছেড়ে দেবো, বুঝলি? আমাদেরকে ফাঁসাতে পারবি না, কারণ কাল রাত্রে তোর বাড়িতে ঢোকার আগেই বাড়ির আর ঘরের সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়া হয়েছে। সময় নষ্ট না করে চুপচাপ বল, না হলে কিন্তু এই দুষ্কৃতী হাতে একটা লোহার লাঠি নিয়ে এগিয়ে যায় গৌরবের দিকে। পেশায় উকিল গৌরব অকুত ভয়ে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ে। যে দুজন দুষ্কৃতী এতক্ষণ ধরে কথা বলছিল গৌরবের সঙ্গে, তাদেরকে পুলিশ ধরে ফেলে, কিন্তু অপর একজন দুষ্কৃতী ওদের হাত ছাড়িয়ে পালিয়ে যায়। এরপর গৌরবকে ঘোষাল বাড়িতে পৌঁছে দেয় পুলিশের লোকজন। তিতাসের মা এতক্ষণ অবধি জানতো না ছেলেকে অপহরণ করা হয়েছে, তাই ছেলেকে পুলিশের লোকজন ধরে নিয়ে আসায় তিতাসের মা জিজ্ঞাসা করে, কি হয়েছে রে বাবু? কাল সন্ধে থেকে তোর কোনো খবর নেই, আর এখন যখন এলি চোখ মুখ কেমন লাগছে কেন? মা, একটা কেস নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর তাছাড়া পুলিশের সঙ্গে আমার ওঠা বসার কথা কি তুমি জানো না? কাল রাত্রে একটা তথ্য সংগ্রহের জন্য ওই এমনটা ডেরায় যেতে হয়েছিল যে খাওয়া হয়নি গো। এখন বাড়ি এসেছি, জল খাবারের ব্যবস্থা করো। বাবা, তুমি মাকে একটু বোঝাও না। আর অফিসার, আপনারা যা করেছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ, কিন্তু এখন যদি আপনারা আমাদের একটু সময় দেন, আর বাদ বাকি কথা আমি ফোনে বলতে চাই, কেমন? ঠিক আছে, আপনারা বিশ্রাম নিন, যা কথা বলার ফোনে হবে। এমনিতেও আপনাদের বাড়িতে কাল পুজো, আপনারা চিন্তা করবেন না। পুজোটা যাতে ভালো মতো হয় তার জন্য আপনাদের বাড়িতে রীতিমতো ফোর্স রাখা হবে, আর ওই দুষ্কৃতির পেট থেকে কথা বের করারও ব্যবস্থা করা হচ্ছে। অফিসার যখন কথা বলছিলেন তখন অফিসারের ফোনটা বেজে ওঠে, আর ফোনটা ধরার পর অফিসার বিরক্ত হয়ে বলেন,
অদ্ভুত, তোমরা সবাই কি নেশা ভান করেছিলে যে দুজন দুষ্কৃতী তোমাদের হাত থেকে পালিয়ে গেল, তোমরা কিছু করতে পারলে না? গাড়ি থেকে ওরা পালালো কি করে? ছুটে জলে ঝাঁপ দেওয়ার সময় তোমরা দাঁড়িয়ে নাটক দেখছিলে? সবকটা একেবারে অপদার্থ। ফোন রাখো। অফিসার, তবে কি ওরা দুজন? ঠিক ধরেছো, ওরা দুজন পালিয়েছে। ওদের মুখটা তো দেখা গিয়েছে। ওরা অত্যন্ত পাকা মাথার খেলোয়াড়। মুখোশ আমরা খুলে ফেলেছিলাম, কিন্তু মুখোশ খুলতেই দেখতে পাই গোটা মুখে রং দিয়ে আঁকিবুকি কাটা। থানায় নিয়ে না গেলে সেই রং তোলার কোনো উপায় ছিল না। ভেবেছিলাম থানায় নিয়ে গিয়েই সে ব্যবস্থা করব, কিন্তু ওরা যে থানায় যাওয়ার আগেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে সেটা বুঝে উঠতে পারিনি। তাহলে তো আমাদের বিপদ আরো বাড়লো। একজন মাত্র পালিয়েছিল শুনেছিলাম, এখন জানা যাচ্ছে 3 জনই পালিয়ে গেছে। চিন্তা করবেন না, আপনাদের বাড়ির আশেপাশে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হচ্ছে। সন্দেহজনক কিছু দেখলেই জানানো হবে। তবে আপনারাও চোখ কান খোলা রাখুন। আর সাগর নীল, তোমার অনুমান শক্তি যে অভ্রান্ত সে বিষয়ে তো নতুন করে বলার কিছু নেই। তুমি আমাদের পাশে থেকো, শুধু এইটুকুই বলা। অফিসার চলে গেলে সবাই জলখাবার খেয়ে যে যার মতো নিজের ঘরে চলে গেল। তিতাসের বাবা গৌরবের সঙ্গে সাগর নীলের পরিচয় করাতে চাইলেও সাগর নীল তখন ফোনে ব্যস্ত ছিলেন। তাই দুপুরের খাওয়া দাওয়া মেটার পর বিকেলের দিকে তিনি ছেলে গৌরবের সঙ্গে সাগর নীলের পরিচয় করিয়ে দিলেন। বাবা, তোকে যে আজকে ফিরে পেয়েছি তাই সাগর নীলের জন্যই। উনি তিতাসের স্যার, তুই এনাকে বিশ্বাস করতে পারিস। লক্ষ্মীর সাজের মধ্যে যে দাদা আছে তা তুই ছাড়া উনিও বুঝতে পেরেছিলেন। তুমি আমার থেকে বয়সে ছোটই হবে, তুমি করেই বলছি। তবে তুমি, আমি ছাড়াও আরও কিছু মানুষ আছে যারা এই ধাঁধার বিষয়ে জেনে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে তারা কিভাবে জানছে। দেখো দাদা, তোমাদের বাড়িতে পুজোতে তো অনেকেই আমন্ত্রিত হয়ে আসেন, তাদের পক্ষে জানা কি খুব অসম্ভব? হ্যাঁ, অসম্ভব। কারণ আমাদের বাড়ির পুজোতে আমন্ত্রিতরা এলেও লক্ষ্মীর সাজের কাছাকাছি কাউকেই যেতে দেওয়া হয় না। আর গ্রামে ঘরের মানুষ এই বিষয়ে কেই বা উৎসাহিত হবে বলো তো? তাই সবাই ওই গ্রাম্য আলপনা ভেবেই এগুলোকে এড়িয়ে যায়। আর তাছাড়া বাড়ির উত্তরাধিকারী ছাড়া এই সাজের ছবি তোলার ব্যাপারেও নিষেধ ছিল আমার ঠাকুরদার আমল থেকেই। আর আমি তিতাসকে বলে দিয়েছিলাম এই সাজের নকশার ব্যাপারে বাইরে না বলতে। তিতাস তো আমাকে আর স্যারকে বলেইছে, বিষয়টা হয়তো অন্য কাউকেও বলেছে। না, আমার বোনটাকে ছেলে মানুষ মনে হলেও ও অতটা ছেলে মানুষ নয়। আদিত্য, তুই তিতাসের বেস্ট ফ্রেন্ড সেই স্কুল থেকে, তাই তোর সঙ্গে ও তো সব কথাই বলে। আর বাকি রইল সাগর নীল। সাগর নীল ওর খুব আপন আর বিশ্বাসের মানুষ বলেই ও সাগর নীলকে এই কথাগুলোই বলেছে। তিতাসকে স্কুল থেকে শুরু করে কলেজ, শহরে মেস খোঁজার ব্যাপার থেকে শুরু করে এখন ইউনিভার্সিটির নানা সমস্যায় তুমি যে সাহায্য করো তা তো আমিও জানতাম। তাই তোমাকে কোনোদিন আমি সন্দেহটি চোখে রাখিনি। তিতাস যখন বলেছিল তোমাকে আমন্ত্রণ জানাবে, তখন আমি খুশি হয়েছিলাম। ভেবেছিলাম তুমি এলে তোমার সঙ্গে এই বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করা যাবে। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। আচ্ছা গৌরবদার, সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। কাল পুজো, তার আগেই এই ধাঁধাটা সলভ করতে হবে। খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, এখন ধাঁধাটা নিয়ে কথা বলা যাক। হেঁটে হেঁটে যদ্দূর চোখ যাই সেখানে করালেই শোয়া যায়। এর মানে কি তুমি বুঝতে পারছো? না, এই জায়গাটায় গিয়ে আমিও আটকে গেছি। না হলে কবেই তো গুপ্তধন নিয়ে এসে জনকল্যাণমূলক কিছু কাজ করতাম। কি কাজ? দেখো, গুপ্তধন পেলে সেটা তো সরকারকে জানাতে হবে। সরকার যদি সেটা গ্রহণ করেন তবুও তার একটা পার্সেন্টেজ আমরা পাবো। সেটা দিয়ে গ্রামে একটা হাসপাতাল খোলার ইচ্ছে আমার, যেখানে সমস্ত গরিব মানুষরা বিনা পয়সায় চিকিৎসা পাবে, ওষুধ পাবে। এছাড়া একটা স্কুলও করা যায়, যেখানে অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিকটা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তাহলে আমার বোন বা আদিত্যর মতো মেধাবী ছেলে মেয়েদের মাধ্যমিকের পরে শহরের দিকে আর যেতে হবে না। আমিও তো নিজে বাইরে থেকেই পড়েছি, তাই কষ্টটা বুঝি। উচ্চ মাধ্যমিক অবধি শিক্ষা ব্যবস্থা নিজের জায়গায় থাকা, ভালো কলেজটা না হয় বাইরেই পড়া যায়। গৌরবদা, তুমি সত্যিই আমাদের অচলাগড়ের গৌরব। ধাঁধার মানেটা কি
এমন একটা জায়গাকে বোঝাচ্ছে যেখানে শোয়া যায়? না মানে জমিদারের যে নাচমহলটা আছে সেটাকে বোঝাচ্ছে না তো? না, আমার তেমনটা মনে হয় না। গৌরব, আমার যেমন সন্দেহ সেই অনুযায়ী বলতে গেলে বলতে হবে এই যে তোমাদের ঘোষাল বাড়ি, এই ঘোষাল বাড়ির নাক বরাবর হাঁটলে কত দূর হাঁটা যায়? প্রায় 10 মিনিট পর্যন্ত রাস্তা, তাই তো? ওদিকে যেন কি রয়েছে? আমাদের ঘোষাল বাড়ির রাধা মাধবের মন্দির। ঠিক, মন্দির। মন্দির এমন একটা জিনিস যেখানে মাথা গড়িয়ে আবার শুয়ে সবভাবেই প্রণাম করা যায়। এই যে গড়ানো আর শোয়া, এর মাধ্যমে প্রণামের বিভিন্ন ভঙ্গিকে বোঝানো হচ্ছে। তার মাঝে এমন একটা জিনিস আছে যা কোটিতেও পাওয়া যায় না, আর সেটা কি? ভগবান, অর্থাৎ রাধা মাধবের বিগ্রহ। এর পরের লাইন হচ্ছে অচলার গড় আর শাঁখের পানিতে, অর্থাৎ রাধা মাধবের বিগ্রহের আশেপাশে কোথাও গুপ্তধন লুকোনো রয়েছে, সেটা মন্দিরে গেলেই বোঝা যাবে। সত্যি সাগরনীল, তুমি গ্রেট বাবা। তাহলে চলো আমরা যাই। তিতাস, তুই তাহলে মায়ের কাছে থাক, মা বাড়িতে একা আছে, যদিও বাইরে পুলিশ পোস্টিং রয়েছে তবুও। ঠিক আছে দাদা, তোরা সাবধানে যাস। ওরা ঘর থেকে বেরিয়ে মন্দিরের দিকে ছুটল, আর গোটা রাস্তা সাগরনীল আর গৌরব ভাবতে ভাবতে গেল শেষের সেই লাইন দুটোর মানে। তার মাঝে আছে মেলেনা কোটিতে, অচলার গড় আর শাঁখের পানিতে। মন্দিরে পৌঁছে ওরা হতবাক হয়ে গেল। মন্দিরে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, আর তার অ্যাটাচি নিয়ে দাঁড়িয়ে আছে একজন মুটে। সেই ভদ্রমহিলা সাগরনীল আর আদিত্যকে দেখে মুচকি হাসলেন। চেনা যাচ্ছে সাগরনীল? চেনা যাচ্ছে ম্যাম, কিন্তু আপনি তো কোনো সেমিনারের কাজে ব্যস্ত ছিলেন, তিতাস বলছিল। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম আসবো না, কিন্তু তিতাস এতটাই জোর করলো যে না এসে পারা গেল না। তিতাস আপনাকে জোর করেছে আমাদের বাড়ির পুজোয় আসার জন্য, কিন্তু কি অদ্ভুত বলুন দেখি, আপনাকে শুধু শুধু বিব্রত করা। এটা নেহাতি গ্রাম্য ঘরোয়া পুজো, আপনাদের মতো শিক্ষিত মানুষরা এই পুজো দেখলে বিরক্ত হবেন বই নয়। আপনি তো দেখছি মুটে নিয়েই এসেছেন, আর ছি ছি ছি, আমার নিজেরই লজ্জা লাগছে। গৌরবের কথার মধ্যে স্পষ্ট মধুছন্দার এই গ্রামের বাড়িতে পুজোতে আসাটা গৌরবের একেবারেই মনোপুত হয়নি। মধুছন্দা চলে গেলেই যেন সে খুশি হয়। অন্যদিকে তিতাসের মধুছন্দা ম্যামকে জোর করার ব্যাপারটা যে পুরোপুরি মিথ্যে, এটা বুঝতে পেরে আদিত্য কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সাগরনীল হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়। মধুছন্দা বলতে থাকে, আসলে আমার কোমরে খুব ব্যথা, তো তাই লাগেজ বইতে পারি না। আচ্ছা, কিন্তু ম্যাম এত কষ্ট করে এলেন কেন? মানে? না মানে বলছি, এত কষ্ট করে কোমরে ব্যথা নিয়ে, এত ভারী ভারী লাগেজ নিয়ে আমার মুটে ভাড়া করে এত দূরে এলেন কেন? এমন কিছু আহামর জিনিস তো এখানে দেখবার নেই। বাচ্চা মেয়েটা এত করে অনুরোধ করলো। সত্যিই ম্যাম, আপনার দয়ার শরীর দেখে বিদ্যাসাগরও লজ্জা পাবে। তা আপনাকে আর কষ্ট করে লাগেজ বইতে হবে না, আমরা তো আছি, আমরাই নিয়ে যাচ্ছি। আদিত্য, লাগেজটা নিয়ে যেত। না না, আমার লাগেজ কাউকে বলতে হবে না, এই তো আমার মোটেই আছে। ম্যাম, মুটে কি সবসময় আপনার সঙ্গে থাকবে? না তো, আমরা নিজেদের মানুষ। আপনার বিপদে যদি এটুকু উপকার না করি তাহলে আর কিসের চেনায় না। আদিত্য ম্যামের বাধা শুনিস না, লাগেজটা তোল। আমি তো বলছি তার কোনো দরকার নেই। আচ্ছা, আমি কষ্ট করে নিয়ে যেতে পারবো। সে কি, আপনার কোমরে ব্যথা উধাও হয়ে গেল? আর কত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবেন বলুন তো? এবার মুখোশটা খুলুন। সাগরনীল, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আপনি যে অপমান করার মতোই কাজ করেছেন ম্যাম। আপনার কোমরে যে এতটুকু ব্যথা নেই তা আমি খুব ভালো মতোই জানি। নইলে কি সকালে গোদাম ঘর থেকে ওভাবে ছুটে পালাতে পারতেন? কি বলছো সাগরনীল? ইনি? হ্যাঁ, ইনি সকালের অপহরণকারীদের সে 3 নম্বর, যিনি পুলিশ আসার সঙ্গে সঙ্গেই পালিয়েছিলেন। আর ওই লাগেজের মধ্যে সমস্ত অস্ত্র শস্ত্র রয়েছে,
আবার মুখে মাখার বিভিন্ন রং রয়েছে, যে রংগুলো মুখে লাগিয়ে অপহরণ করার জন্য পুলিশ অপর দুজনকে ধরেও তাদের চিনতে পারে। আর মুখের বেশি যে রয়েছে সে ম্যামের ছোট ভাই, ওকেও তুমি সকালে দেখেছো মুখোশ পরে থাকতে। গুপ্তধনটা নিয়ে দুজনে মিলে পালিয়ে যেতে হবে না? আর ম্যামের আরেকজন দাদা বাড়ির বাইরে আছে। কি ম্যাম, আপনার পরিকল্পনাটা ধরে পেলাম না তো? সাগর নীল হাসতে হাসতে কথাগুলো বললেও মধুছন্দার মুখ লাল হয়ে গেল। সে রেগে বলল, সাগরনীল, তুমি কি বলছো? যা বলছি শুধু ভেবেচিন্তে বলছি না ম্যাম, একেবারে প্রমাণ সমেত বলছি। প্রথমত, আপনি নিজে থেকে এই বাড়ি এবং জমিদার মহেন্দ্র নারায়ণ চৌধুরীর বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। আগ্রহের কারণ হিসেবে আপনি একটি আর্টিকেল উল্লেখ করলেও আদতে এমন কোনো আর্টিকেল বেরোয়নি, কারণ আর্টিকেল বেরোলে জানা যেত জমিদার মহেন্দ্র নারায়ণ চৌধুরীর বংশধর মধুছন্দা আর আপনার মুটে বেশে থাকা ছোট ভাই বর্ণদীপ চৌধুরীর কথা। একসঙ্গেই আপাতত পুলিশের হেফাজতে থাকা আপনার বড় ভাই অয়নদীপ চৌধুরীর কথাও জানা যেত। সাগর নীলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বর্ণদীপ মুটের বেশ ছেড়ে বন্দুক হাতে নিয়ে তাক করল সাগর নীলের উদ্দেশ্যে। মধুছন্দা তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে পুলিশ চলে এসেছে মন্দিরের কাছে। পুলিশ অফিসারকে দেখে সাগর নীল জিজ্ঞাসা করল, হ্যাঁ অফিসার, মধুসন্ধ্যা ম্যামের বড় দাদা যিনি গৌরবকে অপহরণ করেছিলেন সে অয়নদীপকে ধরা হয়েছে তো? হ্যাঁ, তোমার অনুমান সত্যি ছিল। অয়নদীপ এই জমিদার বাড়ির পাহারাদারের কাজ করত এবং বাড়ির সমস্ত খবরাখবর নিজের ছোট বোন মধুছন্দা ও ছোট ভাই বর্ণদীপকে দিত। বাড়ির সিসিটিভি সেই নষ্ট করে। আর অপহরণের সময় অয়নদীপ এখানে ছিল না, তার বদলে সে নিজের একজন বন্ধুকে পোশাক পরিয়ে এখানে রেখে গিয়েছিল। ওইটুকু সময়ের মধ্যে পাহারাদারদের দিকে যে কারোর নজর যেতে পারে সেটা তার খেয়ালে আসেনি। কিন্তু সাগর, তুমি তো সেটা খেয়াল করেছিলে। ভাগ্যিস তুমি আমাকে পুরো সন্দেহটা খুলে বলেছিলে, না হলে এই তিন মাথাকে ধরাই যেত না। এই কারণে আমাকে অপহরণ করার পর অয়নদীপ লক্ষ্মীর সাজ রাখার বিষয়ে সমস্ত কথা বলতে থাকে। আর পরে আমাকে মারতে যে এসেছিল সে তাহলে এই বর্ণদীপ? আর একজন যে ছিল কোনো রকম কথা বলেনি, সে তাহলে এই মধুছন্দা ম্যাম? সাগর নীল, আমি তো ভাবতেই পারছি না ইতিহাসের প্রফেসর ইনি। সবসময় ডিগ্রি দিয়ে মানুষ চেনা যায় না। শিক্ষা জিনিসটা মানুষের আচার আচরণের মধ্যে দিয়েই প্রতিফলিত হয়। যাই হোক, আসল কথায় আসি। মধুচন্দ্র ম্যাম, আপনার জ্ঞান শিক্ষা সবকিছুরই তারিফ করতে হয়, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে মহেন্দ্র নারায়ণ চৌধুরীর দান ধ্যান এবং পরবর্তীকালে তার বংশধরদের কিছু ভুলের জন্য আপনাদের কাছ থেকে জমিদারি মোহর সব বিক্রি হয়ে যেতে পারে। তাই বলে জমিদারের দেওয়ানকে উপহার দেওয়া জিনিস আপনাদের বংশের কোনো অধিকারে থাকতে পারে না। যে জিনিস উপহার দেওয়া হয় সেই জিনিস তাদেরই হয়ে যায়। এই গুপ্তধন ঘোষাল পরিবারের সম্পদ, এতে আপনাদের কোনো অধিকার নেই। মধুছন্দার বর্ণদীপ গর্জন করতে লাগলো। অয়নদীপ পুলিশের কবল থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করল। তারপর গৌরবের কথায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ঘোষালদের মন্দির থেকে নিয়ে যায়। এসো এসো, ভেতরে এসো। এই আমাদের রাধা মাধবের মন্দির। এবার বলো সাগর নীল, বলো, বাকিটা বলো। অচলার গড়, অচলা বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়, দেবী লক্ষ্মীর গড়। অথচ এই পুরো গ্রামে কোথাও দেবী লক্ষ্মীর মন্দির নেই, এই বিষয়টি আপনাদের কখনো মনে হয়নি? এটা আমিও আগে অনেকবার ভেবেছি। গ্রামে এই এক রাধা মাধবের মন্দির, এছাড়া পুকুরের কাছে এক জায়গায় শিবলিঙ্গ আছে, মা কালীর বেদি আছে, তবে লক্ষ্মীর মন্দির পুরো গ্রামে নেই। পরে মনে হয়েছে আগেকার মানুষ কি ভেবে নাম দিয়েছে তার ঠিক নেই। সে সবে এত যুক্তি বুদ্ধি ধরতে গেলে তো আর হবে না। এখানেই তো ভুল গৌরবদা। আগেকার দিনের মানুষ সব থেকে বেশি বুদ্ধি ধরতেন। এখানে রাধাকৃষ্ণের মূর্তি, অথচ গ্রামের নাম অচলাগড়। অদ্ভুত, তাই না? না, অদ্ভুত নয়। আসলে পুরাণ মতে রাধারানী হলেন দেবী লক্ষ্মীর অংশ। আমার বিশ্বাস রাধারানীর এই মূর্তির মধ্যেই সে আসল জিনিস লুকোনো রয়েছে, কিন্তু তা বেরোবে কি উপায়ে? তার জন্য আমাদের শাঁখের দিকে তাকাতে হবে।
কিন্তু স্যার, আপনি তো বলেছিলেন শাঁখের মধ্যে চামড়ের চিহ্ন আছে। ঠিক তাই। তার মানে গৌরব, ওটা চামড় নয়, ওটা চাবি। তুমি তোমার মাকে ফোন করে বলো যে ওটা নিয়ে আসতে। তিতাসকেও বলো এবার মন্দিরে আসতে। কাকু তো আমাদের সঙ্গেই রয়েছেন, তোমাদের সবার দেখা উচিত। কিছুক্ষণের মধ্যেই পারিবারিক সেই চামার নিয়ে তিতাস ও তার মা হাজির হলো মন্দিরে। সেই চামারের পেছন দিকের গোল মতো অংশটা রাধারানীর পায়ের নিচের একটা খাঁজে দিতেই একটা চড়মড় আওয়াজ হলো। তারপর রাধারানীর বুকের কাছে সোনালি ধাতব বস্ত্রের জায়গাটা খুলে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো দেবী লক্ষ্মীর এক মূর্তি। সেই দেবী লক্ষ্মীর মাথায় গোলাপি হিরে, হাতে সোনার মোহর। আমি তো ভাবতেই পারছি না, রাধারানীর বুকের মধ্যে দেবী লক্ষ্মী, আর দেবী লক্ষ্মীর হাতে জমিদার আমলের গুপ্তধন, মাথায় গোলাপি হিরে। তার মানে এটাই অচলাগড়ের গুপ্তধন। হ্যাঁ তিতাস, কাকাবাবু, আপনার পারিবারিক সম্পত্তি এবার আপনার হাতে। এবার বাকি সিদ্ধান্ত আপনি নিন, আর পুজোর জোগাড়ও শুরু করে দিন। কাল সকালে পুজোর ভোগ খেয়েই আমাকে বেরিয়ে যেতে হবে। আদিত্য থাকলে নিজের বাড়িতে দুদিন মায়ের আদর খেতে পারবে, কিন্তু আমাকে যেতেই হবে। বেশ কয়েকদিন টিউশন কামাই গেল, এবার তো পড়াশোনা শুরু করতে হবে, সামনে পরীক্ষা রয়েছে অনেকগুলো। তোমাকে যে কি বলে আশীর্বাদ করব বাবা। আমার একার বুদ্ধিতে এতটা কুলোতো না। সত্যি তো, রাধারানী যে দেবী লক্ষ্মীর অবতার, অচলা মানে যে দেবী লক্ষ্মীকেই বোঝানো হচ্ছে। এই পুরো গ্রামে দেবী লক্ষ্মীর একটি মন্দির না থাকা সত্ত্বেও এই রাধা মাধবের মন্দির, এর রাধারানীকেই যে দেবী লক্ষ্মী বুঝিয়ে গ্রামের নাম অচলা গড় রাখা হয়েছিল ওই জমিদারি আমলে, তা তো আমিও বুঝতে পারিনি। আসলে কি বলতো দাদা, আমাদের পুরাণ আমরা ভুলে যাই কিনা, তাই রাধারানী আর লক্ষ্মীকে নিয়ে দ্বন্দ্ব করি। কেউ কেউ আবার রাধারানীর সঙ্গে নিজের প্রেমের তুলনাও করি। কিন্তু আমাদের ধর্ম কিন্তু শেখায় যিনি কৃষ্ণ সেই বিষ্ণু, আর যিনি লক্ষ্মী তিনি শ্রী রাধা। শুধু লীলা করার জন্যই তারা এক থেকে বহু হয়েছেন, কি তাই তো? হ্যাঁ স্যার, আপনি বলতেন এগুলো ঠিকই, তবে আজকের এই শিক্ষা আর কোনোদিন ভুলবো না। কিন্তু একটা কথা বলুন তো, মধুসন্ধ্যা ম্যাম যে জমিদার বাড়ির উত্তরাধিকারী, সেটা আপনি কি করে জানলেন? আসলে মধুসন্ধ্যা ম্যামকে আমি যতটুকু জানি, তাতে আমি জানি যে উনি সচরাচর নিজের স্বার্থ ছাড়া এক পাও অন্যদিকে এগোন না। তাই উনি যখন নিজে থেকে তিতাসকে বলেছিলেন তিনি এই পুজোতে আসতে চান, এটা শুনেই আমার প্রথম খটকাটা লাগে। তারপর জানতে পারি উনি প্রথমে উৎসাহ দেখালেও পরে আসতে চাননি, সেমিনারের কথা বলে। আমি নিজের কিছু পরিচিত সূত্রে খোঁজ নিয়ে জানতে পারি যে ওনার কোনো সেমিনার নেই, এমনকি উনি শহরে পর্যন্ত নেই। তাহলে উনি গেলেন কোথায়? তারপর অফিসারের সঙ্গে কথা সূত্রে জানতে পারি যে অপহরণকারীদের মধ্যে যে কজন সবার আগে পালিয়েছিল, তার ডান হাতে একটি মাছের উল্কি আঁকা। এই উল্কির কথা শুনে আমার সবার আগে মধুসন্ধ্যা নামের মুখটাই মনে পড়ে। আমি ওনার ইতিহাস খুঁজতে থাকি। ওনার যে দুটো ভাই আছে সেটা তো আমি আগে থেকেই জানতাম, তাই সব মিলিয়ে সন্দেহটা আমার না চাইতেও ওনার দিকেই চলে যায়। এবার রাত্রিবেলায় চুরি, সিসিটিভি নষ্ট, এসবের জন্য আমি পাহারাদারদের দিকে নজর রেখেছিলাম। পোশাক এক থাকলেও পাহারাদার যে বদল হয়েছে তা আমি বুঝতে পারি। সবকিছু অফিসারকে জানিয়ে দিয়েছিলাম মেসেজে। এরপর যখন সবকিছুর থেকে একটা করে সূত্র পাওয়া গেল, তখন দেখলাম হিসেবটা একেবারে জলের মতো পরিষ্কার। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন সঙ্গীতা চৌধুরীর কলমে অচলা গড়ের গুপ্তধন। সাগর নীলের চরিত্রে প্রীতম, আদিত্য এবং তিতাসের বাবার চরিত্রে রৌনিক, মধুছন্দা তিতাসের মায়ের চরিত্রে বর্ণালী, গৌরবের চরিত্রে আবির এবং নানা চরিত্রে মনঞ্জয় ও আবির। গল্প পাঠ, গল্পের সূত্রধর আমি সৌরভ।
শব্দ গ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় সুজয়, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।